আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 17 অনুশীলনীর নমুনা প্রশ্নের সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। তো দেখো, সৃজনশীল প্রশ্নে 5 নম্বরে বলেছে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যার নিবেশন সারণী নিম্নরূপ। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেয়া আছে। কয়ে বলেছে উপাত্তের মধ্যক শ্রেণী নির্ণয় করো। তো তোমাকে কিন্তু বলেছে মধ্যক শ্রেণী নির্ণয় করো। তো দেখো, গণসংখ্যা আর শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। এই অবস্থায় আমরা যদি মধ্যক শ্রেণী নির্ণয় করি তাহলে অবশ্যই আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নিতে হবে। এই জন্য আমরা একটা সারণী তৈরি করব। তো চলো আমরা সারণীটা আগে প্রস্তুত করি। তাহলে প্রথমে আমরা লিখে নিব যে মধ্যক শ্রেণী নির্ণয়ের জন্য আমাদের যে সারণীটা তৈরি করতে হবে, তো সেটাই আমরা লিখে নিব যে মধ্যক শ্রেণী নির্ণয়ের জন্য সারণী। মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য তোমাকে সারণীতে আমাদের 3টা কলাম আঁকতে হবে। আর এখানে দেখো, এখানে এই পাশে আছে 7টা, আর একটাতে আমরা হিসাব করবো, এই জন্য মোট 8টা নিব। তাহলে রো করব এইভাবে, অর্থাৎ শ্রেণী সংখ্যা এখানে হবে কয়টা, মোট করব 8টা, আর কলাম হবে আমাদের 3টা। মনে রাখবে, মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য কলাম করতে হবে কয়টা, 3টা। মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য কলাম করতে হবে 3টা। 1 2 3 4 5 6। আর একটা উপরে করে নিই যেহেতু আমাদের জায়গা কম। আচ্ছা, এখন দেখো, কলাম করবো আমরা মোট 3টা। একটা, এই হচ্ছে 2টা, আর এই 3টা। তাহলে এই 3টা কলাম হবে আমাদের। কলাম মানে যে লম্বা লম্বা দাগগুলো আমরা দিই সেগুলো হচ্ছে কলাম। আচ্ছা, তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। পরেরটা কি? পরেরটা হচ্ছে মধ্যমান। মধ্যমান নির্ণয় করা লাগবে না, যেহেতু এটা মধ্যক শ্রেণী। তাহলে আমরা গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করলেই হয়ে যাবে। তাহলে গণসংখ্যা, আর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো, শ্রেণীব্যাপ্তিতে দেয়া আছে 45 থেকে 49 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 50 থেকে 54, 55 থেকে দেখে দেখে করবে, এটা 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, আর এটা হচ্ছে 70 থেকে 74 পর্যন্ত। গণসংখ্যাগুলো আমরা দেখে দেখে লিখব। 4 8 4 8 10 20 12, 20টা একটু সুন্দর করে লিখি, 20 12, আর এই হচ্ছে 6। এখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে, প্রথমে যে গণসংখ্যাটা আছে সেটা আগে আমরা লিখে নিব ক্রমযোজিত গণসংখ্যার ঘরে। এখানে 4 আছে, আমি এখানে 4 লিখে নিলাম। 4 এর সাথে পরেরটা যোগ করতে হবে। তাহলে 4 এর সাথে 8 যোগ করলে কত হবে বলো, 12। আবার এই 12 এর সাথে পরেরটা যোগ করতে হবে। তাহলে 12 এর সাথে 10 যোগ করলে কত হবে, 22। আবার 22 এর সাথে এই পরেরটা যোগ করতে হবে। 22 এর সাথে 20 যোগ করলে কত হবে, 42। আবার 42 এর সাথে 12 যোগ করতে হবে। তাহলে 42 এর সাথে তুমি যদি 12 যোগ করো তাহলে হচ্ছে 54। আবার 54 এর সাথে যদি তুমি 6 যোগ করো তাহলে পাবে 60। এবার এই গণসংখ্যাগুলোকে আমরা n দ্বারা প্রকাশ করি। তো এই n সমান আমাদের এই সবগুলোকে যোগ করে দিতে হবে। যোগ করলে পাবো 60। তাহলে দেখো, আমাদের শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা 3টা আমরা নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের কিন্তু মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। তো মধ্যক শ্রেণী নির্ণয় করব, এই জন্য আমরা লিখে নিব যে এখানে n সমান কি পেয়েছি আমরা, এখানে n সমান কত পেয়েছি, 60। এখন 60 তো জোড়, তাই না? তাহলে লিখতে হবে যা একটি জোড় সংখ্যা, n সমান 60, যা জোড় সংখ্যা। তো মধ্যক নির্ণয় করার সময় অতএব মধ্যক সমান যদি জোড় পাই, আমরা যদি জোড় পাই তাহলে n/2 তম পদ। মধ্যক হচ্ছে n/2 তম পদ। তাহলে n মানে কত, n মানে হচ্ছে 60/2 তম পদ। তাহলে এটা কত হবে, 30। তাহলে 30 তম পদ। তাহলে মধ্যক আছে 30 তম পদের মধ্যে। তাহলে মধ্যক কততম পদের মধ্যে আছে, মধ্যক আছে 30 তম পদের মধ্যে। তাহলে 30 তম পদের অবস্থান
কোন শ্রেণীতে এটা একটু আমাদেরকে দেখতে হবে। এখন দেখো এই ক্রমযোজিত গণসংখ্যার কাছে খেয়াল করো, এই ঘরে হচ্ছে 22 আছে, 22-এর পর থেকে 42 পর্যন্ত এই ঘরে আছে। 22-এর পর থেকে অর্থাৎ 23 থেকে শুরু করে 42 পর্যন্ত এই ঘরের মধ্যে আছে। এই 42-এর মধ্যে তাহলে কিও আছে, 42-এর মধ্যে তাহলে 30ও আছে, কারণ 22 থেকে 42 পর্যন্ত এই ঘরটায় আছে, তাহলে 30ও কি এই ঘরটায় আছে। তাহলে 30তম পদ এই ঘরের মধ্যে আছে। এখন এই ঘরের শ্রেণীব্যাপ্তি কত? এই ঘরের শ্রেণীব্যাপ্তি হচ্ছে 60 থেকে 64। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি যে 30তম পদের অবস্থান, 30তম পদের অবস্থান এই 60 থেকে 64 শ্রেণীতে। তাহলে মধ্যক তাহলে কোন শ্রেণীতে হবে? অতএব মধ্যক শ্রেণী তাহলে কত হবে? মধ্যক শ্রেণী হবে 60 থেকে 64। অতএব মধ্যক শ্রেণী সমান 60 থেকে 64, এটাই আমাদের आंसर। আমি আরেকটা বার তোমাদেরকে একটু বুঝায় বলি। দেখো আমাদের এখানে মধ্যক নির্ণয় করার সময় আসছে 30তম পদ, 30 আছে এই 42-এর মধ্যে, কারণ আগের ঘরে 22 পর্যন্ত আছে, তাহলে 22-এর পরে এবং 42 পর্যন্ত এই ঘরে আছে, তা এই 42-এর মধ্যেই তো 30 আছে, তাই না বলো? এই জন্য এই সরাসরি যেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, সেই শ্রেণীব্যাপ্তিতেই আমাদের মধ্যক অবস্থিত। এই জন্য আমরা বলতে পারি যে মধ্যক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। এই হলো আমাদের ক এর সমাধান। এখন ক্ষয়ে দেখো, ক্ষয়ে আমাদের কি বলছে যে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। প্রদত্ত তথ্যের মধ্যে ওপরে যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে সেই তথ্য থেকেই আমাদের প্রচুরক আমরা নির্ণয় করতে পারব। তাহলে চলো প্রদত্ত তথ্য থেকে আমরা প্রচুরক নির্ণয় করি। ক্ষয়ে বলছে যে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। তো আমরা তো একটা প্রচুরকের সূত্র জানি, প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা হচ্ছে প্রচুরকের সূত্র। প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন সূত্র তো তুমি মুখস্থ করতে পারবে, খুব সহজে, কোনো ব্যাপার না, সূত্র পড়ে ফেলতে পারবে, কিন্তু সূত্র পড়ার পরে তোমাকে কিন্তু অবশ্যই এটা জানতে হবে যে L মানে কি, F1 মানে কি, F2 মানে কি, H মানে কি, তোমার জানা লাগবে। তো দেখো L মানে কি, আমরা কি নির্ণয় করতেছি? প্রচুরক। এখন গণসংখ্যার কাছে যে দেখো সবচেয়ে বড় সংখ্যা কোথায় লেখা আছে? এই যে এটা 20। সবচেয়ে বড় গণসংখ্যা কত? 20। এই 20-এর উপরে যে শ্রেণী ব্যাপ্তিটা দেয়া আছে দেখো 60 থেকে 64, এটা 20-এর উপরে দেয়া আছে না, 60 থেকে 64। তাহলে প্রচুরক এই শ্রেণীতে অবস্থান করছে, প্রচুরক এই শ্রেণীতে অবস্থান করছে। এখন L মানে হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরকটা অবস্থান করছে, মানে এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। L মানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এই শ্রেণী ব্যাপ্তিটার প্রথমটা হচ্ছে নিম্ন সীমা আর পরেরটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 60। তাহলে L মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক তার ভিতরে কিভাবে পেলাম? গণসংখ্যা সবচেয়ে যেটা বেশি তার উপরে যে শ্রেণী ব্যাপ্তিটা থাকবে সেটাই হচ্ছে প্রচুরক, মানে সেই শ্রেণীতে প্রচুরক আছে। আর সেই শ্রেণীর নিম্ন সীমাটা হচ্ছে L, সেই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে L। তাহলে আমরা পাশে দাগ কেটে এভাবে লিখে নেবে, আর না হলে প্রথমে লিখে নেবে দেয়া আছে দিয়ে, বা তুলে নেবে বা এখানে দিয়ে। দেখো L তাহলে কত পেলাম? L মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। L মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। L তাহলে এখানে কত? L হচ্ছে এখানে 60, নিম্ন সীমা হচ্ছে 60 আর ঊর্ধ্ব সীমা হচ্ছে 64। প্রচুরক আছে 20-এ, প্রচুরক আছে 20-এ, তাই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 60 আর ঊর্ধ্ব সীমা হচ্ছে 64। আচ্ছা, এখন F1 হচ্ছে এই যে প্রচুরক শ্রেণী, এর গণসংখ্যা কত? 20। F1 হচ্ছে এই যে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা সেটা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যাটাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ যেখানে 20 আছে তার আগের 20 থেকে আগেরটা বিয়োগ করে দিবে, 20 থেকে আগেরটা বিয়োগ করে দিবে, তাহলে কি পেয়ে যাবে? F1 পেয়ে যাবে। অর্থাৎ F1 সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20 আর পূর্ববর্তী মানে হচ্ছে আগের,
আগের গণসংখ্যা হচ্ছে 10, তাহলে এই 20 থেকে 10 বাদ দিব, তাহলে কি পাবো? 10 পেলাম, এটা পেলাম আমি F1। আর F2 কি? F2 হচ্ছে এই প্রচলন থেকে পরের শ্রেণীটা বাদ দিবে, প্রচলন থেকে পরের শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচলন শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20 আর পরেরটার গণসংখ্যা হচ্ছে 12। তাহলে 20 থেকে আমরা 12 বাদ দিব, তাহলে আমরা F2 পেয়ে যাব। 20 থেকে 12 বাদ দিলে আমরা F2 পেয়ে গেলাম। আচ্ছা, এখন H বলছে। H মানে কি? H মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। দেখো এখানে 45 থেকে 49 যাচ্ছে, শ্রেণীব্যাপ্তি কত? 5 না? এভাবে বলবে 45 46 47 48 49, কত পেয়েছি? 5 পেয়েছি। 45 সহ ধরতে হবে, তাহলে শ্রেণীব্যাপ্তি কত পেলাম? 5 পেলাম। এখন আমরা শুধু মানটা বসিয়ে দিলে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 60 প্লাস F1 এর মান হচ্ছে 10, F2 এর মান হচ্ছে 10 প্লাস 8 ইনটু এটার মান হচ্ছে 5। এবার এটা হচ্ছে 60 প্লাস এটা গুণ করে দাও, তাহলে 5 10 কত হবে? 50। আর এটা যোগ করো, তাহলে কত হবে? 18। এবার এটাকে কেটে ছোট করে দাও, অথবা একবারে ক্যালকুলেশন করে নাও। এটাকে যদি ভাগ করো তাহলে হবে 2.78, মানে 60 যোগ এটাকে ভাগ করলে হবে 2.78। তাহলে এখন যেটা যোগ করো তাহলে 62.78, তাহলে প্রচুর কত পেলাম? 62.78। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। প্রচুরক নির্ণয় করার জন্য অবশ্যই তোমার সূত্রটা মুখস্থ করা লাগবে এবং তারপরে তোমাকে জানা লাগবে যে কোনটা মানে কি, L মানে কি, F মানে কি, H মানে কি, এটা জানতে হবে তোমাকে। তাহলে তুমি খুব সহজেই প্রচুরক বের করতে পারবে। চলো এখন আমরা গ নম্বরটা সমাধান করি। গয়ে বলছে বিবরণ সহ উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো। দেখো বহুভুজ যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে কিন্তু 3টা কলাম করতে হবে, একটা শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান, আর একটা হচ্ছে গণসংখ্যা। তাহলে বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণীটা আমরা এখানে তাহলে তৈরি করে দিই। তাহলে লিখি বহুভুজ অঙ্কনের জন্য সারণী। তাহলে আমাদের তৈরি করতে হবে, কলাম তৈরি করতে হবে 3টা, আর রো এখানে জয়টা দেয়া আছে, এখানে দেয়া আছে 7টা, আর 7টাই তৈরি করতে হবে। দেখো প্রথমটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, পরেরটা হচ্ছে মধ্যমান, তারপরটা হচ্ছে গণসংখ্যা। তাহলে গণসংখ্যার বহুভুজ করতে গেলে আমাদের 3টা কলাম তৈরি করতে হয়, একটা শ্রেণীব্যাপ্তি, একটা মধ্যমান, একটা হচ্ছে গণসংখ্যা। শ্রেণীর মধ্যমান আর একটা হচ্ছে গণসংখ্যা। আচ্ছা, এবার খেয়াল করে দেখো শ্রেণীব্যাপ্তিটা আমরা বসিয়ে দিই আগে। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 78 থেকে 74। এখন গণসংখ্যাটাও আমরা বসিয়ে দিই। তাহলে 4, 8, 10, 20, 12, 6। এখন মধ্যমান বের করবো কিভাবে? এই শ্রেণীর নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা এটা যোগ করব, মানে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা যোগ করে যদি 2 দিয়ে তুমি ভাগ করো তাহলে পাবে 47। এটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, পাবো 47। দেখো এই যে 45 প্লাস হচ্ছে 49, এই দুইটা যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 14 আর এটা হচ্ছে 9, তাহলে 94 যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে পাবে কত? 47 পাবে। আচ্ছা, এখন প্রত্যেকটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবে, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে। এখন প্রত্যেকবার করতে করতে তো দেখতে অনেক সময় চলে যায়, তো তুমি কি করবে? এখানে শ্রেণীব্যাপ্তি কত করে আছে বলো তো? 5 করে আছে না ব্যবধান, এখান থেকে এখানকার ব্যবধান কত? 5 করে না? তো এটার সাথে তুমি 5 অ্যাড করে করে নিচের দিকে নেমে যাবে, তাহলে সবগুলোই একবারে বের হয়ে যাবে। তো এই 47 এর সাথে তুমি যদি 5 যোগ করো তাহলে হচ্ছে 52, 52 এর সাথে যদি আবার 5 যোগ করো তাহলে কত হবে? 57, 57 এর সাথে আবার 5 যোগ করো তাহলে কত হবে? 62।
62 সাথে আবার 5 যোগ করবো, তাহলে কত হবে 67। 67 সাথে আবার 5 যোগ করবো, তাহলে কত হবে 72। এই যে 5 যোগ করেছি, আমি প্রথমটাকে 2টা যোগ করেছি, দিয়ে 2 দিয়ে ভাগ করেছি, দিয়ে সবগুলোর সাথে 5 করে করে অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি মধ্যমান সবগুলো বের করে দিয়েছি। তুমি যদি চাও এটা যোগ করবে, তারপর আবার 2 দিয়ে ভাগ করবে, দেখবে 52ই আসবে। আবার এই 55 আর 59 কে 2 দিয়ে ভাগ যোগ করে 2 দিয়ে ভাগ করবে, দেখবে 57ই আসবে। তো ইন শর্টকাট নিয়ম হচ্ছে তুমি এটা বের করে নেবে একবার, তারপর 5 5 করে অ্যাড করে দিবে, মানে শ্রেণী ব্যবধান যত থাকবে, এখানে শ্রেণী ব্যবধান 5, তাই আমি এর সাথে 5 যোগ করছি। এখন যদি শ্রেণী ব্যবধান 10 হতো, তাহলে আমি এর সাথে 10 যোগ করতাম। তাহলে শ্রেণী ব্যবধান যত থাকবে সেই অনুযায়ী আমরা সারণীটা তৈরি করে নেব, মধ্যমানটা বের করে নেব। এখন আমাদের তাহলে এই যে আমরা বের করেছি মধ্যমান বের করেছি, এখন আমাদের গণসংখ্যা আর মধ্যমানটা গ্রাফ পেপারে বসিয়ে দিতে হবে। তো চলো এখন গ্রাফ পেপারে তাহলে আমরা বহুভুজটা অঙ্কন করি। আমরা যখন গ্রাফ পেপারে মানগুলো বসাবো তখন একটা জিনিস খেয়াল করবে, আমাদের যে প্রথম শ্রেণীর যে মধ্যমান দেয়া আছে 47, এই প্রথম শ্রেণীর মধ্যমানের আগের মধ্যমানটা, মানে এই শ্রেণীর পূর্বের যে মধ্যমানটা, এখন দেখো তো সবগুলোর মধ্যে ডিসটেন্স 5 5 করে না বলো, তাহলে এই 47 এর আগে যদি কোনো মধ্যমান থাকতো তাহলে এটা থেকে 5 বিয়োগ করলে সেটা হয়ে যেত না। তো আমি কি করেছি, লিখেছি যে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান 42, অর্থাৎ 47 থেকে আর 5 বাদ দিয়েছি, তাহলে আগেরটা পেয়ে গেছি। এবং শেষ শ্রেণী কত, এটা 72 না বলো, তাহলে 72 এর পরে যদি কোনো শ্রেণী থাকতো তাহলে সেটা কত হতো, 72 এর সাথে আর 5 যোগ করতাম, তাহলে কত হতো 77 হতো। তাহলে পরের শ্রেণী মানে শেষের শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমানটা কত হতো, 77 হতো। এখন আমরা যে x অক্ষে যে বসাবো মানগুলো, তাহলে x অক্ষের মূল বিন্দু হতে এই 42 পর্যন্ত এই জায়গাটা আছে বোঝাতে আমরা একটা ছেদ চিহ্ন বসাবো, এবং সংখ্যাগুলো আছে বোঝাতে আমরা একটা ছেদ চিহ্ন বসাবো। আর x কাগজে x অক্ষে প্রত্যেক ঘরকে আমরা এক একক ধরবো x অক্ষে, আর y অক্ষকেও প্রত্যেক ঘরকে এক একক ধরবো। আর x অক্ষে আমরা মধ্যমান বসাবো, শ্রেণীর মধ্যমান, মানে এই যে এইটা, আর y অক্ষে আমরা বসাবো গণসংখ্যা। এখন শ্রেণীর মধ্যমান বসানোর সময় আমরা শুরু করব এর আগেটা থেকে, মানে 42 থেকে শুরু করব আর শেষ করব 72 এখানে আছে, তারপরে আরো একটা যদি থাকতো মানে 77, তাহলে সেখানে যে শেষ করব। তাহলে শুরু করব 42 থেকে আর শেষ করব 77 থেকে। চলো এখন ছক কাগজে মানগুলো আমরা বসাই, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন গ্রাফ পেপারে যখন বহুভুজ অঙ্কন করব তখন আমরা তাহলে ওই 42 থেকে শুরু করব, মানে শ্রেণীর প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, প্রথম শ্রেণীটা ছিল আমাদের 47, তাহলে পূর্বের শ্রেণীর মধ্যমান হচ্ছে 42, এটা থেকে শুরু করব আর শেষ করব পরের যে লাস্টে যে শ্রেণীটা আছে মানে শেষের শ্রেণীর পরের শ্রেণী দিয়ে। আর এই যে প্রথম ঘরটা দেখছো, এই প্রথম ঘরটা আমি এই ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্নটা দিয়ে ভেঙে দিয়েছি। এখন প্রথম যে মান, তাহলে আমাদের শ্রেণীর নিচে বসাবো আমরা শ্রেণীর মধ্যমান x অক্ষে। তো শ্রেণীর মধ্যমান শুরু হয়েছিল কিন্তু 47 থেকে বক্সে, কিন্তু আমরা তার আগেরটা নিয়ে বসাবো, অর্থাৎ 42 নিয়ে বসাবো। তাহলে 42 থেকে শুরু করব, 42, তারপর হচ্ছে যে 47, তারপর হচ্ছে আমাদের কত 52, তারপর কত 57, তারপর 57 পরে হচ্ছে 62, তারপর হচ্ছে 67, তারপর 72, আর শেষে হচ্ছে এই ঘর, সরি এটা হচ্ছে 77। আচ্ছা, আমি বসিয়েছি, দেখো x অক্ষ বরাবর হচ্ছে শ্রেণীর মধ্যমান বসিয়েছি, এখন y অক্ষ বরাবর 5 5 করে ধরে আমরা গণসংখ্যাটা বসিয়ে দেব। তাহলে এখানে 5, তাহলে এখানে 10 দাও, এখানে 15, এখানে দাও 20, এখানে দাও 25। এখন আমরা প্রথম ঘর 42, এই ঘরে তো আমাদের গণসংখ্যা নাই বক্সে দেয়া, হ্যাঁ বইয়ে দেয়া, কিন্তু পরের যে ঘর আছে অর্থাৎ যে 47, মানে প্রথম যে ঘরটা আমাদের 47 যেটা মধ্যমান বের হয়েছিল, সেটার যে গণসংখ্যা ছিল সেই গণসংখ্যাটা 4 থেকে শুরু হয়েছে। তাহলে এই যে 47, এই 47 থেকে আমরা 4 ঘর উপরে যাব, তাহলে 4 ঘর যদি উপরে যাই তাহলে আমরা এই ঘরটা পাচ্ছি। আবার পরেরটা 52, 52তে তখন গণসংখ্যা ছিল 8, প্রশ্নে দেখো দ্বিতীয় গণসংখ্যাটা হচ্ছে 8, তাহলে এই যে হচ্ছে এই ঘরে হচ্ছে আমাদের 8, তারপর 52 পরে হচ্ছে 57, তখন কত 10, তাহলে এই ঘরে হচ্ছে আমাদের 10। পরেরটা কত 62, 62তে কত 10 এর পরে হচ্ছে 20, তাহলে এই হচ্ছে 10,
এই 15 আর এই হচ্ছে 20। তাহলে এইবারে বেশি একটু ধৈর্য সহকারে তোমাকে মেলাতে হবে। হ্যাঁ, তারপর 62 হয়ে গেছে। এখন 67 ঘর যেটা সেটাতে হচ্ছে 12, তাহলে আমরা 12 ঘর উপরে যাবো। এই হচ্ছে 10 আর এই হচ্ছে 12। তারপরে হচ্ছে আমাদের 72, তো 72 সব লাস্টেরটা যেটা ছিল কত, এটা ছিল 6, তাহলে এই হচ্ছে 6। এখন যখন আমাদের এই বিন্দুগুলো বসানো হয়ে যাবে তখন আমরা এটার সাথে এটা দিয়ে এভাবে যোগ করে দিব, এটা দিয়ে হাত দিয়ে এভাবে যোগ করে দিব। এখন যোগ করে দিয়েছি। এখন যোগ করার পরে কিন্তু এই যে পূর্বের যে বিন্দুটা ছিল না, মানে যেখানে শুরু হয়েছে এখানে যে এটাকে লাগাই দাও, মানে 42-এ যে লাগাই দাও, আর এটাকে যে এই 77-এ লাগাই দাও। যখন তুমি এটা লাগাই দিবে তখনই কিন্তু তোমার বহুভুজটা অঙ্কন হয়ে যাবে। এবং আমি ব্যাখ্যাটা তো তোমাদেরকে আগে দেখেছি যে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান 42 এবং পরের শ্রেণীর মধ্যমান নিয়েছি আমরা 77। চলো ব্যাখ্যাটা আরেকবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তাহলে ব্যাখ্যাটা যখন আমরা লিখবো তখন এইভাবে লিখবো যে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান হচ্ছে 42 এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান হচ্ছে 77। অর্থাৎ এটার সাথে আমি 5 বিয়োগ করেছি, 42 হয়েছে, এটার সাথে 5 যোগ করেছি, 77 হয়েছে। এক্স অক্ষের মূলবিন্দু থেকে 42 পর্যন্ত সংখ্যাগুলো বোঝাতে এই ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্নটা বসানো হয়েছে, যেটা আমি প্রথমে দেখো বসিয়েছিলাম। এবার বলছে এবার ছক কাগজে এক্স অক্ষে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষে 1 ঘর সমান 1 একক ধরে শ্রেণীর মধ্যমান, এই পাশে আমরা মধ্যমান এবং এই পাশে কি বসেছি 1 ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা বসিয়েছি, দিয়ে আমরা গণসংখ্যার বহুভুজ অঙ্কন করেছি, তাই লিখেছি গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।